হাই ফ্রেন্ড, গুড মর্নিং। আর তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এক্সাম গাইড বাই নিতু। আমি নিতু, তোমাদের জানাই স্বাগত। তোমরা যারা এসএসসি জিডি কনস্টেবল 2024-এর জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্যই এই ক্লাসটি নিয়ে হাজির হয়েছি। আজকে করাচ্ছি ক্লাস নম্বর 7। তোমাদের পরীক্ষার আসার মতন সম্পূর্ণ সিলেবাস ভিত্তিক এই প্রশ্নগুলো আলোচনা করা হয়েছে। শুধু এসএসসি জিডি নয়, তোমরা যারা কলকাতা পুলিশ, ফুড এসআই, ক্লার্কশিপ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্য কিন্তু এই প্রশ্নগুলো সমান গুরুত্বপূর্ণ। তো প্রতিদিন সকাল 8টার সময় তোমরা এই ক্লাসটি এখন থেকে পেয়ে যাবে। এর আগে আমি 6টা ক্লাস করে দিয়েছি, তোমরা যারা এখনও দেখোনি অবশ্যই দেখে নেবে। আর বলবো, যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দেবে। তোমাদের এসএসসি জিডি কনস্টেবলে টোটাল 20টি মার্কের 20টি কিন্তু জেনারেল নলেজের প্রশ্ন থাকবে, যার প্রতিটি প্রশ্নের মার্ক কিন্তু 2। তো 40 মার্কের কিন্তু তোমাদের এসএসসি জিডি কনস্টেবলের জেনারেল নলেজের নম্বর থাকবে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক প্রশ্নগুলো। প্রথম প্রশ্ন বলেছে, দেখো, পৃথিবীকে নীল গ্রহ বলা হয় কেন? মহাকাশ মহাশূন্য থেকে কিন্তু পৃথিবীকে নীল দেখায়। তো পৃথিবীকে কেন নীল দেখায় সেটাই প্রশ্ন এসছে। তো পৃথিবীকে নীল দেখানোর কারণ পৃথিবীর 2/3 কিন্তু জল দ্বারা আবৃত, তাই তো? পৃথিবীর 2/3 জল দ্বারা আবৃত, তাই কিন্তু পৃথিবীকে নীল দেখায়। সেই জন্য পৃথিবীকে বলা হয় নীল গ্রহ। তো অবশ্যই লাইক করে দেবে বন্ধুরা। তোমাদের সম্পূর্ণ সিলেবাস ভিত্তিক কিন্তু এই প্রশ্নপত্র আলোচনা করা হয়েছে। চলো নেক্সট প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, কিসের অভাবে জন রক্তাল্পতা হয়? কিসের অভাবে? তো সঠিক উত্তর হবে লোহের অভাবে কিন্তু রক্তাল্পতা হয়। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, একটি বৈদ্যুতিক কোষের কয়টি প্রান্ত থাকে? একটি বৈদ্যুতিক কোষে, দেখো, বৈদ্যুতিক কোষ সর্বপ্রথম আবিষ্কার করেছিলেন 1800 সালে ইতালির বিজ্ঞানী আলেকজান্ড্রো ভোল্টা। ঠিক আছে, ইতালি বিজ্ঞানী আলেকজান্ডার ভোল্টা কিন্তু 1800 সালে কিন্তু এই বৈদ্যুতিক কোষ আবিষ্কার করেছিলেন। আর বৈদ্যুতিক কোষের কয়টি প্রান্ত? একটা নেগেটিভ, একটা পজিটিভ, তাই তো? একটা নেগেটিভ প্রান্ত বা মাইনাস, একটা পজিটিভ প্রান্ত বা প্লাস। ঠিক আছে, এটা কিন্তু আছে। তো কয়টি প্রান্ত? সঠিক উত্তর হবে 2টি। তো একটি বৈদ্যুতিক কোষে 2টি প্রান্ত থাকে। পরবর্তী প্রশ্নকে দেখো, অর্থনীতি থেকে, কোন দেশের সব বাসিন্দাদের আয়কে কী বলা হয়? বা কোনো দেশের সব বাসিন্দাদের আয়কে বলা হয় কি? তো কোনো দেশের সব বাসিন্দাদের আয় বলা হয় মোট আয়। কোনো দেশের সমস্ত বাসিন্দাদের যা আয় বা ইনকাম হবে সেটাই কিন্তু মোট আয় হিসাবে পরিলক্ষিত হবে বা পরিগণিত হবে। ঠিক আছে, চলো নেক্সট। ভারতীয় সংবিধানে কোন অনুচ্ছেদের অধীনে রাষ্ট্রপতি শাসন বা রাষ্ট্রপতির শাসন ঘোষণা করতে পারেন? ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে? তো ভারতীয় সংবিধানে কিন্তু 3 রকমের জরুরি অবস্থা ঘোষণার কথা বলা আছে, তাই তো? ভারতীয় সংবিধানে 3 রকমের জরুরি অবস্থা ঘোষণা করা বলা আছে। তো তোমাদের এখন বলেছে রাষ্ট্রপতি শাসন ঘোষণা করা হয় কোন ধারায়? তো সঠিক উত্তর হবে ধারা 356 কিন্তু রাষ্ট্রপতি শাসন জারি করা যায়। আর 352-তে বলা হয়েছে জাতীয় জরুরি অবস্থা। ঠিক আছে, জাতীয় জরুরি অবস্থা বলা হয়েছে 352-তে। আর 356-তে বলা আছে রাষ্ট্রপতি শাসন। আর 360-এ বলা আছে অর্থনৈতিক জরুরি অবস্থা, তাই তো? 360-এ বলা আছে ইকোনমিক বা অর্থনৈতিক জরুরি অবস্থা। তো ভারতের সংবিধানে 3 ধরনের জরুরি অবস্থা, একটা 352 নম্বর ধারায় জাতীয় জরুরি অবস্থা, 356 নম্বর রাষ্ট্রপতি শাসন, 360-এ অর্থনৈতিক জরুরি অবস্থা। ঠিক আছে, চলো নেক্সট। চালুক্যদের প্রথম রাজধানী কোথায় ছিল? দেখো, বলে যে 343 খ্রিস্টাব্দে 43 সালে প্রথম পুলকেশী দ্বারা রাজধানী পরিবর্তন করে কিন্তু বাদামি হয়েছিল।
তো চালুক্যদের পরবর্তী রাজধানী হয়েছিল বাদামি, কিন্তু প্রথম রাজধানী কোথায় ছিল? তো চালুক্যদের প্রথম রাজধানী ছিল আইহোল। চালুক্যদের প্রথম রাজধানী ছিল কোথায়? আইহোল। আর 543 খ্রিস্টাব্দে প্রথম পুলকেশী তাদের রাজধানী আইহোল থেকে পরিবর্তন করে বাদামিতে রূপান্তর করেছিল। ঠিক আছে, চলো নেক্সট। এশিয়ার আলো নামে পরিচিত ছিল কে? এশিয়ার আলো নামে পরিচিত ছিল বা ছিলেন গৌতম বুদ্ধ। গৌতম বুদ্ধ ছিলেন কিন্তু এশিয়ার আলো নামে পরিচিত। গৌতম বুদ্ধ যিনি বৌদ্ধ ধর্ম প্রতিষ্ঠাতা ছিলেন। ঠিক আছে, বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা কে ছিলেন? গৌতম বুদ্ধ। পরবর্তী প্রশ্ন, কোন বিখ্যাত ভারতীয় ব্যক্তির লেখা বই ইন্ডিয়া 2020 ইন্ডিয়া 2020 এই যে বইটি কোন বিখ্যাত ভারতীয় লিখেছিলেন? তো তিনি হলেন ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর এপিজে আব্দুল কালাম। তো ডক্টর এপিজে আব্দুল কালাম যিনি ছিলেন ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি এবং তার সঙ্গে ভারতের মিসাইল ম্যান, তিনি এই ইন্ডিয়া 2020 বইটি লিখেছিলেন। চলো নেক্সট। কোনটি তামিলনাড়ুর বিখ্যাত শাস্ত্রীয় নৃত্যশিল্পী? তো তোমাদের আমি কনফার্ম বলে দিচ্ছি, এই শাস্ত্রীয় নৃত্যর সঙ্গে যুক্ত কোন রাজ্য এবং কে কে কোন শাস্ত্রীয় নৃত্যের সঙ্গে যুক্ত, এখান থেকে কিন্তু প্রশ্ন তোমাদের আসবেই। ভারতীয় সঙ্গীত নাটক একাডেমি, যেটি 1953 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, সেখান থেকে কিন্তু 8টি নাচকে কিন্তু শাস্ত্রীয় নৃত্যের মর্যাদা দিয়েছে। তার মধ্যে ভারতনাট্যম, মোহিনীনাট্যম, কুচিপুড়ি, কত্থক, ওড়িশি, সাত্রিয়া, মণিপুরি, কথাকলি, এর মধ্যে কিন্তু এই 8টি নাচকে কিন্তু শাস্ত্রীয় নৃত্যের মর্যাদা দিয়েছে। তো বলেছে তামিলনাড়ুর বিখ্যাত শাস্ত্রীয় নৃত্য কোনটি? তো তামিলনাড়ুর বিখ্যাত শাস্ত্রীয় নৃত্য হচ্ছে ভারতনাট্যম। ভারতনাট্যম কোথাকার? এটা কিন্তু তামিলনাড়ুর। এবার আমরা যদি দেখি মোহিনীনাট্যম, মোহিনীনাট্যম কিন্তু কেরালা। কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশ, কত্থক উত্তরপ্রদেশ, তাই তো? কুচিপুড়ি কোথায়? অন্ধ্রপ্রদেশ, আর কত্থক উত্তরপ্রদেশ। পরবর্তী প্রশ্ন দেখো, 1920 সালে ভারতীয় জাতীয় কংগ্রেস নিম্নলিখিত কোন স্থানে অনুষ্ঠিত হয়েছিল? কংগ্রেস সভা হবে, ঠিক আছে। 1920 সালে জাতীয় কংগ্রেসের সভা নিম্নলিখিত কোন স্থানে অনুষ্ঠিত হয়েছিল? দেখো এখানে বলো সভা হবে, তো সেটা হয়েছিল কোথায় হয়েছিল সেটা তোমাদের প্রশ্ন। আর যার সভাপতিত্ব করেছিলেন সালেম বিজয় রাঘব ভাচারিয়া। ঠিক আছে, সালেম বিজয় রাঘবাচারিয়া ছিলেন এই 1920 সালে কংগ্রেসের সভাপতি। তো সেটা কোথায় হয়েছিল? সেটা কিন্তু মহারাষ্ট্রের নাগপুরে কিন্তু অনুষ্ঠিত হয়েছিল। মহারাষ্ট্রের নাগপুরে কিন্তু এই 1920 সালের ভারতীয় জাতীয় কংগ্রেসের সভা হয়েছিল, যার সভাপতিত্ব করেছিলেন সালেম বিজয় রাঘবাচারী। চলো নেক্সট। নিম্নলিখিত কোন লোকনৃত্যটি হিমাচল প্রদেশের নয়? দেখো দেওয়া আছে কায়াং নাচ, নটি নাচ, ঝোরা নাচ, পাইকা নাচ। তো এদের মধ্যে কোন নাচটি হিমাচল প্রদেশের নাচ নয়? তো দেখো কায়াং নাচ, নটি নাচ এবং ঝোরা নাচ এটা কিন্তু হিমাচল প্রদেশের নাচ। তো পাইকা নাচ কোথাকার নাচ? পাইকা নাচ কিন্তু ঝাড়খণ্ডের নাচ। ঠিক আছে, পাইকা নাচ কিন্তু ঝাড়খণ্ডের নাচ। তো সঠিক উত্তর হবে পাইকা। পাইকা কিন্তু হিমাচল প্রদেশের নাচ নয়, সেটা কোথাকার? ঝাড়খণ্ডের। বলেছে ভারতবর্ষে কোন সালে রোলিং প্ল্যান শুরু হয়েছিল? রোলিং প্ল্যান যখন শুরু হয়েছিল তখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন মোরারজি দেশাই। ঠিক আছে, মোরারজি দেশাই ছিলেন ভারতের প্রধানমন্ত্রী যখন রোলিং প্ল্যান শুরু হয়েছিল। বা দোষ কোনটি? তো 1978 সালে কিন্তু এই রোলিং প্ল্যান শুরু হয়েছিল। ঠিক আছে, 1978 সালে কিন্তু ভারতবর্ষে রোলিং প্ল্যান শুরু হয়েছিল। তো তখন প্রধানমন্ত্রী কে ছিলেন মোরারজি দেশাই।
মোরারজি দেশাই ছিলেন জনতা দলের কিন্তু প্রধানমন্ত্রী, ঠিক আছে। আর মোরারজি দেশাই ছিলেন ভারতবর্ষের প্রথম অকংগ্রেসি প্রধানমন্ত্রী, ঠিক আছে। মোরারজি দেশাই কে ছিলেন? মোরারজি দেশাই ছিলেন প্রথম ভারতের অকংগ্রেসি প্রধানমন্ত্রী। তো অবশ্যই একটু লাইক করে দেবে, তোমাদের সাথে এটাই পাওনা, তোমরা কিন্তু ভিডিওটাকে অবশ্যই লাইক করে দেবে। চলো নেক্সট প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, টেবিল সল্টের রাসায়নিক নাম কি? তোমাদের এই এসএসসি জিডিতে কিন্তু খুব কঠিন বিজ্ঞান আসে না, তোমাদের সাধারণ টাইপের যে বিজ্ঞানগুলো আসে সেখান থেকে কিন্তু তোমাদের তো টেবিল সল্টের রাসায়নিক নাম কি? সোডিয়াম ক্লোরাইড, ঠিক আছে। টেবিল সল্টের রাসায়নিক নাম সোডিয়াম ক্লোরাইড। পরবর্তী প্রশ্ন, তিনি ছিলেন প্রথম ভারতীয় মহিলা যিনি সাঁতার কেটে ইংলিশ চ্যানেল পার হয়েছেন। নিচের মধ্যে কোন ভারতীয় মহিলা যিনি প্রথমে ইংলিশ চ্যানেল পার হয়েছিলেন? তো তিনি হলেন ভারতীয় সাঁতারু আরতি সাহা। আরতি সাহা তিনি প্রথম ভারতীয় যিনি ইংলিশ চ্যানেল পার হয়েছেন, ঠিক আছে। চলো নেক্সট। পরবর্তী প্রশ্ন, পাতায় উপস্থিত সবুজ রঞ্জক পদার্থকে বলা হয় কি? দেখো তোমাদের আর মাত্র 60 দিন কিন্তু সময় আছে তোমাদের এসএসসি জিডিতে। আজকে 19 তারিখ, আর ফেব্রুয়ারির 20 তারিখে কিন্তু তোমাদের এসএসসি জিডি পরীক্ষার শুরু হতে চলেছে। তো আর মাত্র 60 দিন, অবশ্যই 60টা দিন ভালো করে এবং মন দিয়ে পড়াশোনা করো। তো পাতায় উপস্থিত সবুজ রঞ্জক পদার্থকে বলা হয় ক্লোরোফিল, ঠিক আছে। পাতায় উপস্থিত সবুজ রঞ্জক পদার্থকে কি বলা হয়? ক্লোরোফিল বলা হয়। পরবর্তী প্রশ্ন, কোন মহিলা খেলোয়াড় অলিম্পিকে রৌপ্যজয়ী প্রথম ভারতীয় মহিলা হিসাবে নজির স্থাপন করেছিলেন? অলিম্পিকে রৌপ্য পদকজয়ী প্রথম ভারতীয় মহিলাকে? তো তিনি হলেন পিভি সিন্ধু, যিনি 2016 সালে ব্রাজিলের রিওতে অনুষ্ঠিত অলিম্পিক খেলায় ব্যাডমিন্টনে কিন্তু রৌপ্য পদক জিতেছিলেন। ফাইনালে তিনি কিন্তু স্পেনের ক্যারোলিনার কাছে কিন্তু হেরে গিয়ে এই রৌপ্যর পদক পেয়েছিলেন। তো পিভি সিন্ধু প্রথম ভারতীয় মহিলা হিসাবে এই রৌপ্য পদক জিতেছিলেন। আর 2021 সালে বা 2020 সালে যে টোকিও অলিম্পিক, যেটা 2021 সালে হয়েছিল, সেখানে মীরাবাই চানু প্রথম ভারতীয় ভারোত্তোলক হিসাবে রৌপ্যর পদক পেয়েছিলেন, ঠিক আছে। মীরাবাই চানু প্রথম ভারতীয় হিসাবে কিন্তু 2021 সালে টোকিও অলিম্পিকে ভারোত্তোলনে প্রথম রৌপ্য পদক পেয়েছিলেন। আর সর্বোপরি যে মহিলাদের ক্ষেত্রে প্রথম মহিলা হিসাবে রৌপ্য পদক পেয়েছিলেন পিভি সিন্ধু। চলো নেক্সট। 2023 প্যারা এশিয়ান গেমস প্রতিযোগিতায় ভারত মোট কতগুলি পদক পেয়েছেন? 2023 প্যারা এশিয়ান গেমস, যেটি চীনের হোয়াংজু প্রদেশে হয়েছে, ঠিক আছে। এশিয়ান গেমস যেখানে হয়েছে সেখানে কিন্তু খেলাটা হয়েছে। প্যারা এশিয়ান গেমস চীনের হোয়াংজুতে কিন্তু হয়েছে 2023 সালে। তো বলেছে সেখানে কতগুলো পদক পেয়েছে। এর আগে এশিয়ান গেমসে কিন্তু ভারত 107টি পদক পেয়েছে, ঠিক আছে। 107টি পদক পেয়েছিল তার আগে এশিয়ান গেমসে। আর তারপরে অনুষ্ঠিত হয়ে যাওয়া এশিয়ান গেমসে ভারত কিন্তু 111টি পদক পেয়েছে। তো অলিম্পিকে ভারত কটি পদক পেয়েছে? 111টি। আর প্যারা এশিয়ান গেমসে 111টি এবং এশিয়ান গেমসে পেয়েছে 107টি পদক, ঠিক আছে। এবার দুটো গেমসেই কিন্তু প্যারা এবং নর্মাল যে খেলা টোটালে কিন্তু 100 পার করে দিয়েছে আমাদের প্রতিযোগীরা, ঠিক আছে। চলো নেক্সট। নিম্নলিখিত গুপ্ত শাসকদের মধ্যে কাকে ভারতের নেপোলিয়ন বলা হয়? তো তিনি হলেন প্রথম চন্দ্রগুপ্ত। প্রথম চন্দ্রগুপ্তকে বলা হয় ভারতের নেপোলিয়ন। আর স্কন্দগুপ্তকে কি বলা হয়? ভারতের রক্ষাকারী, ঠিক আছে। স্কন্দগুপ্তকে বলা হয় ভারতের রক্ষাকারী, ঠিক আছে। স্কন্দগুপ্তকে বলা হয় ভারতের রক্ষাকারী। আর সমুদ্রগুপ্তকে বলা হয় ভারতের নেপোলিয়ন। পৃথিবীর বৃহত্তম মহাসাগর কোনটি? পৃথিবীর বৃহত্তম মহাসাগর কোনটি? তো সঠিক উত্তর হবে প্রশান্ত মহাসাগর পৃথিবীর বৃহত্তম মহাসাগর।
ঠিক আছে, প্রশান্ত মহাসাগর পৃথিবীর বৃহত্তম মহাসাগর। বলেছে নিচের কোন নদীটি মহানদীর উপনদী নয়? নিচের কোন নদীটি মহানদীর উপনদী নয়? দেখো, ইন্দ্রাবতী, শিবনাথ, হাসদেও এবং টোলেন এই অপশন দেওয়া রয়েছে। তো তাদের মধ্যে কোনটি মহানদীর উপনদী নয়? তো দেখো, শিবনাথ, হাসদেও এবং টোলেন এগুলো কিন্তু মহানদীর উপনদী, কিন্তু ইন্দ্রাবতী কিন্তু মহানদীর উপনদী নয়। ইন্দ্রাবতী হচ্ছে গোদাবরী নদীর উপনদী। ঠিক আছে, গোদাবরী নদীর উপনদী ইন্দ্রাবতী। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোন ব্যক্তি 2023 সালে অর্থনীতিতে বিশেষ অবদানের জন্য নোবেল পুরস্কার পেয়েছেন? তো তিনি হলেন ক্লডিয়া গোল্ডিন, যিনি 2023 সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন। অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া হয় 1969 সাল থেকে। আর দেখো, জন ফস পেয়েছেন সাহিত্যের জন্য এবং নার্গিস মোহাম্মদী পেয়েছে শান্তির জন্য নোবেল পুরস্কার। ঠিক আছে, নার্গিস মোহাম্মদী পেয়েছেন শান্তির জন্য নোবেল পুরস্কার এবং জন ফস যিনি সাহিত্যের জন্য কিন্তু নোবেল পুরস্কার পেয়েছেন। ঠিক আছে, চলো নেক্সট। 2023 গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স ভারত 125টি দেশের মধ্যে কত নম্বর রয়েছে? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটা, এই হাঙ্গার ইন্ডেক্স থেকে কিন্তু আসবে তোমাদের কোনো একটা সেটে। তো 125টি দেশের মধ্যে হাঙ্গার ইন্ডেক্সে কিন্তু ভারত 111 নম্বর স্থানে অধিকার করেছে। তো খুবই নিচের দিকে, তাই তো, খুবই বাজে অবস্থা। কিন্তু হাঙ্গার ইন্ডেক্সে 125টি দেশের মধ্যে ভারতের স্থানে কিন্তু 111। তো দিন দিন কিন্তু অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, মানে গরিব ক্ষুধার্তর দিকে মাত্র ভারতের নিচে 14টা দেশ আছে। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোন ভারতীয় খেলোয়াড়কে 2023 সালে ইন্টারন্যাশনাল টেনিস হল অফ ফেমে অন্তর্ভুক্ত করা হয়েছে? তো লিয়েন্ডার পেস, প্রাক্তন ভারতীয় টেনিস তারকা লিয়েন্ডার পেসকে কিন্তু ইন্টারন্যাশনাল টেনিস হল অফ ফেমে অন্তর্ভুক্ত করা হয়েছে। ঠিক আছে, চল নেক্সট। 2023 ডিসেম্বর অনুযায়ী কে বিসিসিআইয়ের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন? তো তিনি হলেন রজার বেনি। ঠিক আছে, বিসিসিআইয়ের বর্তমান সভাপতিকে কিন্তু রজার বেনি। পরবর্তী প্রশ্ন, জানুয়ারি 2023 অনুযায়ী কোন প্রাক্তন ভারতীয় ক্রিকেটারকে বন্ধন ব্যাংকের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত করা হয়েছে? তো প্রাক্তন ভারতীয় ক্রিকেটার এবং ক্যাপ্টেন সৌরভ গাঙ্গুলিকে কিন্তু বন্ধন ব্যাংকের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে যুক্ত করা হয়েছে। ঠিক আছে, ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত করা হয়েছে বন্ধন ব্যাংকের সৌরভ গাঙ্গুলিকে। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে এবং এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব